দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। গেল 15 বছরে দুর্নীতির বড় অংশের সাথে জড়িত ছিলেন সরকারি কর্মকর্তারা। এডিপির 40% অর্থ লোপাট করেছেন আমলারা। কেন অস্বাভাবিক বেশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল নির্মাণ ব্যয় খতিয়ে দেখবে সরকার। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব নিয়ে অসন্তোষ। অগ্নি নিরাপত্তা ব্যবস্থার 95% যন্ত্রাংশই আমদানি নির্ভর। দেশেই কারখানা স্থাপন করতে চান উদ্যোক্তারা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মাত্র 10% মানুষের হাতে আছে দেশের 95% সম্পদ, যার বেশিরভাগই অর্জিত হয়েছে দুর্নীতির মাধ্যমে। এই দুর্নীতির একটা বড় অংশের সাথে জড়িত সরকারি কর্মকর্তারা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রায় 40% অর্থ লোপাট করেছেন তৎকালীন আমলারা। রোববার পরিকল্পনা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছে অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটি। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। বিগত সরকারের শাসনামলে কোন খাতে কি পরিমাণ সংকট তৈরি হয়েছে, দুর্নীতির মাধ্যমে কি পরিমাণ অর্থ সম্পদের লোপাট হয়েছে, আর সেখান থেকে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে তা খুঁজে দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল 12 সদস্য নিয়ে গঠিত শ্বেতপত্র কমিটিকে। 3 মাস সময় নিয়ে প্রতিবেদন তৈরি করেছে কমিটি, যেখানে উঠে এসেছে 240 বিলিয়ন বা 28,80,000 কোটি টাকা লোপাটের তথ্য, যার মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংকিং খাতে। দ্বিতীয় শীর্ষ দুর্নীতিগ্রস্ত খাত ভৌত অবকাঠামো। সীমাহীন দুর্নীতি হয়েছে জ্বালানি ও আইসিটি খাতেও। ব্যাংকিং খাতের অনাদায়ী ঋণের পরিমাণ, যে সমস্ত অবলোপন হয়েছে সেই অবলোপনের বিষয়, এবং যে সমস্ত মিথ্যা সম্পদের ভিত্তিতে যেখানে টাকা নেওয়া হয়েছে এবং এখনও যে পরিস্থিতি বিদ্যমান, সেই হিসেবে ব্যাংকিং খাত 1 নম্বরে আসে। 2 নম্বরে যায় হলো অবকাঠামো। অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে যেটা 30-40% পর্যন্ত চুরি হয়েছে, এটি আমাদের ধারণা, এবং অনেক ক্ষেত্রে এই প্রকল্পগুলো অকার্যকরভাবেই সারা জীবন হয়তো বহন করতে হবে শ্বেত হস্তির মতো। তো আর তৃতীয়ত হলো জ্বালানি খাত। আরেকটি খাতকে আমরা উল্লেখ করেছি যে খাত থেকে ধরা খুব কঠিন, সেটা হলো আইসিটি খাত। কমিটির পক্ষ থেকে বলা হয়, দেশের 85% সম্পদের মালিক মাত্র 10% মানুষ, আর এই সম্পদের বেশিরভাগই তারা অর্জন করেছেন দুর্নীতির মাধ্যমে। কমিটি বলছে, দেশের যতটা ক্ষতি করার সবটুকু করেই দেশের বাইরে টাকা পাচার করেছে বিগত সরকার, আর তাদের দুর্নীতিতে সহায়তা করেছে ব্যবসায়ী, রাজনীতিবিদ সহ সমাজের আরো অনেকেই। লাগামহীন এই টাকা পাচারের বোঝা বহন করতে হবে পরবর্তী প্রজন্মকেও। $50 যেটা আমদানি করবেন, ওটাকে $150 দেখিয়ে ওই $100 বাইরে পাঠিয়ে দিয়েছে। দেশের যত ধরনের ভাবে ক্ষতি করা সবটা করেই কিন্তু টাকাটা বাইরে গেছে। আগামী 6 মাস সময়কে দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। তাদের মতে, এই সময়ের মধ্যে সরকারকে একটি পরিষ্কার পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে হবে। জানাতে হবে অর্থনৈতিক সংস্কারের ফলে টাকার মান কিংবা মূল্যস্ফীতি কোথায় যাবে। একই সাথে তৈরি করতে হবে 2 বছর মেয়াদী কর্মপরিকল্পনা। তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করা গেলে কোনো সংস্কারই সম্ভব হবে না বলেও জানান তারা। গত 6 মাসের হিসাব দরকার, আগামী 6 মাসের আমার একটা কর্মপরিকল্পনা দরকার, 2 বছরের একটি মধ্যমেয়াদী ধারণা আমাদের দরকার। এই মধ্যমেয়াদী ধারণা যদি সামনে না থাকে, তাহলে আমরা বিদেশিদের সাথে কিন্তু কথা বলতে পারবো না। আমার মনে হয় বের হওয়ার 3টা সিঁড়ি আছে। একটা হলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, দ্বিতীয় হলো নীতির সংস্কার, আর তৃতীয় হলো জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা। দেশের সামষ্টিক অর্থনীতির দুর্বল চিত্র ফুটে উঠলেও এলডিসি গ্রাজুয়েশন বা স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে কোনো বাধা নেই বলেও জানানো হয় অনুষ্ঠানে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের নির্মাণ ব্যয় অস্বাভাবিক বেশি কেন হয়েছে তা খতিয়ে দেখবে সরকার, বলেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা। বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে দেশি বিদেশি এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলো। সোমবার রাজধানীতে এক আলোচনায় এসব কথা উঠে আসে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনাল নির্মাণের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল 13,610 কোটি টাকা। পরে কয়েক দফায় বেড়ে তা গিয়ে ঠেকে 24,000 কোটি টাকায়। 3rd টার্মিনালের মতন একটি মেগা প্রকল্পের দফায় দফায় ব্যয় বৃদ্ধির পেছনে দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে চায় নতুন সরকার। দুপুরে এক গোলটেবিল বৈঠকে একথা জানান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক উপদেষ্টা এএফ হাসান আরিফ। দুর্নীতি না হলে এই খরচটা এত তো হতো না, তো সেটা নিশ্চয়ই আমরা খতিয়ে দেখব, যেহেতু সব ক্ষেত্রে সংস্কারের একটা বিষয় আসছে। এভিয়েশন ও ট্যুরিজম নিয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন এটিজেএফবি দুপুরে রাজধানীর একটি হোটেলে 3rd টার্মিনাল
সম্ভাবনা ও সুযোগ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে। সেখানে অংশ নিয়ে বিমানবন্দর ব্যবহারকারী বিভিন্ন এয়ারলাইন্স, কার্গো প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্ট সহ সংশ্লিষ্টরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবার মান নিয়ে অভিযোগ করেন। কোথাও কিন্তু একক মনোপলি গ্রাউন্ড হ্যান্ডলিং কোথাও নাই, একমাত্র বাংলাদেশ ছাড়। আর 54 বছরে বিমান পারেনি, আগামী 2 বছর সময় দিলে বিমান কতটুকু পারবে? উই হ্যাভ ভেরি বিগ ডাউটস। বিমান যদি গ্রাউন্ড হ্যান্ডলিং এর জন্য যদি আমাদের দেশে বিদেশি এয়ারলাইন্স না আসে ডিক্লাইন করে, এটা একটা পয়েন্ট হবে। এটা আমরা রিস্ক কেন নিলাম? স্টেক হোল্ডারদের বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নিয়েন না, ওটা কখনোই ফলপ্রসূ হয় না। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করে নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালকও বিমানের সেবার মান নিয়ে প্রশ্ন তুলেন। All airlines we have been raising our voice. There are thousands of complaints about the substandard service provided by Biman. সেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধিও স্বীকার করেন সময় মতো প্রয়োজনীয় সেবা দিতে পিছিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি। গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্টে আমাদের হেল্পার লেভেলে, ব্যাগেজ এরিয়াতে, কার্গো এরিয়াতে সব মিলিয়ে আমরা যেটা টোটাল ম্যান পাওয়ার লাগবে 3878 জন। নাও উই হ্যাভ 2494 পিপল। পারফেক্ট গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস দিতে গেলে উই নিড অ্যাট লিস্ট 280 ইকুইপমেন্টস। উই আর প্রকিউরিং 61 মোর ইকুইপমেন্টস। থার্ড টার্মিনালের ব্যবহার 1 বছরের মধ্যে শুরু হচ্ছে না উল্লেখ করে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, বিমানের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুরাহা করতে কাজ করবে সরকার। আমি হিসেব করছিলাম যে 11 মাস 12 মাস পরে আবার থার্ড টার্মিনাল অপারেটিভ হবে, অর্থাৎ আমি বছরটা বলবো না, মাসটা বলবো না, আমি হিসেব করলাম 360 দিন, 364 দিন। এটাকে যদি ঘন্টায় নিয়ে আসি, আমার চেষ্টা হবে আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘন্টার হিসাবে কাজ করা। অনুষ্ঠানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যমান রানওয়ের সমান্তরালে আরেকটি রানওয়ে নির্মাণের প্রস্তাব করেন। নতুন রানওয়ে তৈরি না হলে থার্ড টার্মিনাল কার্যকর হবে না বলে জানান আলোচকরা। নিয়াজ মোরশেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের অগ্নি নিরাপত্তা ব্যবস্থার 95% যন্ত্রাংশই আমদানি করতে হয়। ব্যয় হয় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। এই নির্ভরতা কমাতে স্থানীয়ভাবে কারখানা স্থাপনে সরকারের সহযোগিতা চেয়েছেন এ খাতের উদ্যোক্তারা। সেই সাথে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। সোমবার 10ম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো 2025 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। রানা প্লাজা, পুরান ঢাকার চুরিহাট্টা কিংবা এফআর টাওয়ার, দেশের কোনো না কোনো অঞ্চলে প্রতিনিয়তই ঘটে এমন অগ্নিকাণ্ডের ঘটনা। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের হিসেবে 2023 সালে সারা দেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে 27,624টি। এসব ঘটনায় হতাহত হয়েছেন কয়েক শতাধিক মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছে 792 কোটি টাকার সম্পদ। অগ্নিকাণ্ডের এমন ঘটনা থেকে সুরক্ষায় আধুনিক যন্ত্রপাতি সর্বস্তরে পৌঁছে দিতে চায় ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইসাব। গত বছর আমাদের 30টা ম্যানুফ্যাকচারার কান্ট্রি থেকে আমাদের এই প্রোডাক্টগুলো প্রদর্শিত হয়েছে। ঠিক এবারও আমরা তাদের কাছ থেকে রেসপন্স পেয়েছি। ইনশাল্লাহ আমরা হয়তো এবার আরও বেশি কান্ট্রির প্রোডাক্ট এখানে প্রদর্শন করতে পারবো। অগ্নি নিরাপত্তাজনিত বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে 13 ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক এক প্রদর্শনী, যেখানে প্রদর্শিত হবে বাড়ি কিংবা কারখানা আগুন ছড়িয়ে পড়ার শনাক্তকরণ যন্ত্র, হিট ডিটেক্টর, স্মোক ডিটেক্টর, মাল্টি সেন্সর ডিটেক্টর সহ বিভিন্ন ডিভাইস। সেই সাথে থাকবে আগুন নিয়ন্ত্রণে ব্যবহার হয় এমন ফায়ার স্প্রিংকার, ফায়ার হোমস সহ 30টি দেশের আধুনিক সব উপকরণ। যারা তাদের ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটির অত্যাধুনিক পণ্যগুলো প্রদর্শন করবে। মোট 3টি ক্যাটাগরিতে পণ্য প্রদর্শিত করা হবে এই এক্সপোতে, যার মধ্যে রয়েছে ফায়ার সেফটি সলিউশন, সিকিউরিটি সলিউশন ও বিল্ডিং অটোমেশন। হিসাবের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে 2 থেকে 2,500 কোটি টাকার পণ্য আমদানি করতে হয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে, যার বেশিরভাগই নিম্নমানের। বিশাল এই বাজারে উদ্যোক্তাদের এগিয়ে নিতে স্থানীয়ভাবে কারখানা স্থাপনে সরকারের সহযোগিতা চান খাত সংশ্লিষ্টরা। এই সেক্টরের ইন্ডাস্ট্রি কিন্তু নাই, একেবারেই নাই, সকলটাই আমদানি নির্ভর। এখন সময় এসছে এই সেক্টরে আপনার ইন্ডাস্ট্রি স্টাবলিশ করা। গভর্নমেন্ট যদি আমাদেরকে সেই সুযোগ দেয়, সেই স্কোপ অপরচুনিটি এনে দেয় বা যেই ফ্যাসিলিটিগুলো দেয়, তাহলে কিন্তু আমরা আমাদের সহ যারা এন্টারপ্রেনার তাদের মাধ্যমে কিন্তু এই দেশে আপনার ইন্ডাস্ট্রি গ্রো করা সম্ভব। আগামী 13 থেকে 15 ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী।
বেলা 11টায় শুরু হয়ে প্রদর্শনী চলবে রাত 8টা পর্যন্ত, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আমাদের মাঝে রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সুন্দরবন সংলগ্ন দুবলারচরের মৌসুমী শুটকি ব্যবসায়ী ও জেলেরা নানা সংকটে দিন কাটাচ্ছেন। এই খাত থেকে একটি বড় অঙ্কের রাজস্ব আদায় হলেও শুটকি ব্যবসায়ী ও জেলেদের জন্য নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। মোংলা প্রতিনিধি আমির হোসেন আমুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের পাড়ে দুবলারচর, একদিকে গভীর সমুদ্র আর অন্যদিকে চরাঞ্চলের চারপাশ ঘিরে ম্যানগ্রোভ সুন্দরবন। এখানকার 4টি চরে প্রতি বছর শীতের শুরুতে শুটকি মৌসুম ঘিরে উপকূলের কয়েক হাজার জেলে ও ব্যবসায়ীরা আসেন সামুদ্রিক মাছ আহরণ ও শুটকি প্রক্রিয়াজাত করতে। টানা 5 মাস দুর্গম এ চরে থাকেন শুটকি প্রক্রিয়াকরণের সাথে জড়িতরা। এই খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি বন বিভাগও বড় অঙ্কের রাজস্ব আদায় করছে। গেল কয়েক দশকে শুটকির উৎপাদন ও পরিধি বাড়লেও নানা সংকটে দিন কাটাতে হয় জেলে, ব্যবসায়ী ও শ্রমিকদের। বছরের পর বছর এসব চরে নিরাপত্তা ব্যবস্থা নেই বললেই চলে। প্রায় পার্শ্ববর্তী দেশের জেলে ও জলদস্যুদের হামলার শিকার হতে হয় জেলেদের। নেই সুপেয় পানি বা চিকিৎসা ব্যবস্থা, এমনকি জলোচ্ছ্বাসে নেই কোনো আশ্রয়স্থলের ব্যবস্থা। গভীর সুন্দরবনে মাছ ধরতে যাই, তখন ভারতীয় জেলেরা এসে আমাদের সাথে যে আচরণ বা দুর্ব্যবহার করে, আমাদের মাছ কেড়ে নিয়ে যায়, আমাদের মারপিট করে, তার কোনো প্রতিকার হয় না। জ্বর জাতীয়লি সমস্যা, ডাক্তারের ওষুধপাতির সমস্যা। স্বল্প ইন্টারেস্টে কোনো রকমের কোনো সাহায্যের ব্যবস্থা সরকারি তরফ থেকে নাই। এরা সাধারণত এনজিও, গ্রামের যারা সুদী, এদের কাছ থেকে মেইন টাকাটা নেয়, আর আমরা যারা ব্যবসায়ী আমরা কিছু টাকা দেই। এটাই হতে এদের অর্থের একমাত্র সোর্স। যদিও প্রশাসনের দাবি শুটকি মৌসুমকে ঘিরে সমুদ্র ও সুন্দরবনের অভ্যন্তরে নৌপথে কোস্টগার্ড ও বন বিভাগ কাজ করছে। শুটকি মৌসুমে যাতে শুটকি ব্যবসায়ীরা নির্বিঘ্নে বঙ্গোপসাগরে মাছ ধরতে পারে, সেজন্য বাংলাদেশ কোস্টগার্ডের টহল সবসময় চলমান রয়েছে এবং ভিন দেশি কোনো বোট বা ফিশিং ট্রলার যাতে আমাদের বাংলাদেশের সীমানায় না ঢুকতে পারে, এর জন্য বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ 24/7 সবসময় টহলরত অবস্থায় থাকে। গেল বছর দুবলারচরে 54,128 হেক্টর শুটকি ও 21,286 কুইন্টাল খামার বর্জ্য উৎপাদন হয়, যার আনুমানিক মূল্য প্রায় 702 কোটি টাকা। আর এই খাত থেকে বন বিভাগের রাজস্ব আয় হয়েছিল 7 কোটি 23 লাখ টাকা। চলতি মৌসুমে শুটকি উৎপাদন ও বন বিভাগের রাজস্ব আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 16 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,201-এ। বেচাকেনা হয়েছে 500 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 238টির, কমেছে 98টির, আর অপরিবর্তিত আছে 61টির দর। বিশ্বব্যাপী বাড়ছে হালাল পণ্যের চাহিদা, যার উপর ভর করে হালাল অর্থনীতির আকার দাঁড়িয়েছে 8 ট্রিলিয়ন বা 8 লাখ কোটি ডলারে। 2030 সাল নাগাদ যা পৌঁছতে পারে 12 ট্রিলিয়ন ডলারে। এমন তথ্য উঠে এসেছে তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত ওয়ার্ল্ড হালাল সামিটে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দুনিয়াব্যাপী বৃদ্ধি পাচ্ছে হালাল পণ্যের বাজার, যার মধ্যে রয়েছে খাদ্য, পানীয়, ঔষধ, চিকিৎসা, স্বাস্থ্য প্রসাধনী, ভ্রমণ ও পর্যটন সহ বিভিন্ন শিল্প পণ্য ও পরিষেবা। বিশ্লেষকরা বলছেন, মুসলিমরা হালাল পণ্য শরিয়াসম্মত বিনিয়োগ ও সুযোগ খোঁজেন, যার কারণে হালালের বাজার প্রতিনিয়ত বড় হচ্ছে। এর পাশাপাশি অমুসলিম দেশেও ক্রমবর্ধমান হারে বাড়ছে হালাল পণ্যের চাহিদা। বিশেষ করে হালাল খাদ্য নিরাপদ ও স্বাস্থ্যকর হওয়ায় এসব পণ্য এখন পছন্দের শীর্ষে। হালাল পণ্যের বাজারের পরিধি বাড়াতে 2015 সাল থেকে আয়োজন করা হয় ওয়ার্ল্ড হালাল সামিট। প্রথমবার সে আয়োজনের বছর হালাল অর্থনীতির বাজার পরিমাপ করা হয় 1 ট্রিলিয়ন ডলার। আর চলতি বছর তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত হয় সম্মেলনের 10ম আসর গেল শনিবার। এবারের আলোচনার প্রতিপাদ্য ছিল হালাল বাজারের ভবিষ্যৎ ও বাণিজ্যের নতুন সম্ভাবনা। এবারের ওয়ার্ল্ড হালাল সামিটের সমন্বয়কারী আইলিন সেঙ্গুলি জানান, 1 দশক পর হালাল অর্থনীতির আকার দাঁড়িয়েছে 8 ট্রিলিয়ন ডলার, যা সামনের দিনে আরও বাড়বে।
2030 সালে হালাল অর্থনীতির আকার $22 ট্রিলিয়ন পৌঁছাতে পারে বলেও জানান তিনি। ওয়ার্ল্ড হালাল সামিটের এবারের আয়োজনে অংশ নিয়েছে 5 শতাধিক তুর্কিশ ও বিদেশি ব্র্যান্ড। 50টিরও বেশি দেশ থেকে আসে ব্যবসায়ীরা। দর্শনার্থী সংখ্যা ছিল 9000। এছাড়া ছিল ওমান, প্যালেস্টাইন, আলজেরিয়া, ক্যামেরুন এবং গো আফ্রিকা বিজনেস ফোরামের আলোচনা। আয়োজকরা জানান প্রায় 1000 ব্যবসায়ীর মধ্যে B2B বৈঠকের ব্যবস্থা করা হয়েছে এবারের আসরে। চলতি বছর ওয়ার্ল্ড হালাল সামিট যৌথভাবে আয়োজন করে স্ট্যান্ডার্ড অ্যান্ড মেট্রোলজি ইনস্টিটিউট ফর ইসলামিক কান্ট্রিজ এবং OIC। এর সমন্বয়ে ছিল তুর্কির বাণিজ্য হালাল অনুমোদন সংস্থা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।